আমার সামনে যারা আজকে উপস্থিত এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয় পড়ালেখা করছেন বা ইমিডিয়েট পাস করে আজকে আমন্ত্রিত হিসাবে এখানে উপস্থিত রয়েছেন। এক একজন এক এক ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন বা অত্যন্ত গুরুত্ব দিয়ে যারা এখন থেকেই তারা তাদের ভবিষ্যৎ জীবন ডিপার্টমেন্ট অনুযায়ী তারা কাজ করছেন। আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি এবং আমার আগে সুলতান সালাউদ্দিন টুকু সে আমার ইমিডিয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। ও ছিল কমার্সের ছাত্র আর আমি ছিলাম সায়েন্সের ছাত্র। আমি যে সাবজেক্টে পড়ালেখা করেছি হয়তোবা আমি আপনাদের মতোই একজন সায়েন্টিফিক বা সায়েন্সের উপর একটু বিশেষজ্ঞ হওয়ার ক্ষেত্রে নিজে অবদান রাখতে পারতাম। আমি বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্ট পাস করে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম, কিন্তু পারিবারিক কারণেই হোক আর বিগত সময়ে আমরা যে সময় ছাত্র রাজনীতি করেছি আন্দোলন সংগ্রামের কারণে আমি সায়েন্সের ছাত্র হওয়া সত্ত্বেও ছাত্র রাজনীতিতে স্কুল জীবন, কলেজ জীবন এবং বিশ্ববিদ্যালয় জীবনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ওয়ার্ক করার মাধ্যমে সবসময় আপনাদের মতোই অনেক সময় প্রতিবাদ মুখর বা কথাবার্তা, আলোচনা, মত বিনিময়, মিছিল, মিটিং, এভাবে আমাদের ছাত্র রাজনীতিটা গড়ে উঠেছে। আমি যদি একজন ধরে নিই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতাম, হয়তো আমি আমার যে বিষয় সাবজেক্ট তার উপরে আমি খুব বেশি এক্সপার্ট ছিলাম এবং সেখানে আমার একটা সীমাবদ্ধতা থাকতো। আমি যেহেতু অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি নিয়েই পড়ালেখা করেছি, শব্দ দেওয়া নেই ওই ইন্ডাস্ট্রিয়াল জগতেই বা পড়ালেখা কেমিস্ট্রির জগতে আমি খুব বেশি বেশি দক্ষতা নিয়ে থাকতাম। কিন্তু আমি ছাত্র রাজনীতি করার সুবাদে ধারাবাহিকভাবে আজকে জাতীয় রাজনীতিতে নিজে অনেকগুলা সাইট আমাকে দেখতে হচ্ছে। এর মধ্যে আমাদের জেল জীবন ছিল, এর মধ্যে আমাদের পড়ালেখা ছিল, এর মধ্যে আমাদের হল জীবন ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই খেলাধুলার সঙ্গে খুব বেশি এঙ্গেজ ছিলাম। ফার্স্টে আমি শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম, পরে আমি মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলের আবাসিক ছাত্র ছিলাম। আমি সে হলের জেনারেল সেক্রেটারি ছিলাম এবং নির্বাচিত হলের জিএস ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে সিনেট হল, এখানে 3 বারের আমি সিনেট মেম্বার ছিলাম। যেহেতু ডাকসুতে আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম, সেই সুবাদে আমি সিনেট মেম্বার ছিলাম। আরেকদিকে রাজনৈতিক ভাবে আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম এবং এর আগে ছাত্র দলের সদস্য সম্পাদক থেকে শুরু করে প্রায় পদেই ছিলাম, হলেও ছিলাম। স্কুল রাজনীতি, কলেজ রাজনীতি জীবনও শেষ করেছি। তাহলে রাজনীতিতে আসলাম কিন্তু শিক্ষকতায় গেলাম না, অথবা বিষয়ভিত্তিক যে
একটা দক্ষতা নিয়ে বিশেষজ্ঞ হওয়া, সেদিকেও গেলাম না। রাজনীতিতে কেন আসলাম? তবে এটা আমার ছাত্র জীবনে নিজেকে অনেক সময় প্রশ্ন করেছি যে এই যে রাজনীতি করে কি লাভ হবে। আবার নিজেকে উত্তরটা তৈরি করেছে, নিজের উত্তর নিজেই তৈরি করেছে। বলেছি বিদায় শত অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম শেষ করে শেষ পর্যন্ত রাজনৈতিক ময়দানেই এখন পর্যন্ত আছি, এবং সর্বশেষ 17 বছর কতবার জেলে গিয়েছি এটা শেষ দেয়। এবং 25 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত জেলে ছিলাম, এবং 6 আগস্ট মুক্তি পেয়ে পরবর্তীতে এই যে 5 আগস্টের যে ধারাবাহিকতা, 1.5 বছরের বেশি সময় আমরা প্রস্তুতি নিয়ে নির্বাচন করেছি। তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য হয়েছি। আজকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজে পরিচালনা করছি। একজন রাজনীতিবিদ, তিনি সকল বিষয়ে বিশেষজ্ঞ হন। সেটা প্রাণী সম্পদ বা মৎস্য মন্ত্রণালয় হোক, পানি সম্পদ মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, অথবা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় হোক, যে কোনো ডিপার্টমেন্টের যিনি এক্সপার্ট তিনি রাজনীতিবিদ। যদি তিনি প্রকৃত রাজনীতিবিদ হতে চান, তিনি যদি প্রকৃত রাজনীতিটা করেন, আর রাজনীতি করতে গেলে তো চড়াই উতরাই, বাধা বিপত্তি, এগুলা আমাদের দেশের সেই স্বাধীনতার আগে, যেহেতু আমার জন্ম, স্বাধীনতার পর থেকে আমরা এগুলা ধারাবাহিকভাবে দেখে আসছি। আজকে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা যখন দেখি, শুনি, অথবা এর বাহিরেও রাজনীতি নিয়ে কেউ কেউ অনেক সময় মন্তব্য করার চেষ্টা করেন, করার কিছু কারণও আছে। কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু ওই শিক্ষার্থীকে ওভারকাম করেই কিন্তু রাজনৈতিক টেবিলে আসতে হবে। ছাত্র রাজনীতি করবো না, করা যাবে না, যদি করা যাবে না, করবো না, এই কথা যদি আমার আপনাদের মতো যারা এই বিশ্ববিদ্যালয় বলেন আর বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, যদি আমরা বলি যে না আমি রাজনীতি করব না, বা রাজনীতি করাটা মানায় না, বা ছাত্র রাজনীতিটা এখন আর সেই ভালো পরিবেশে নাই, কথা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলাম, ক্ষতিটা কিন্তু দেশের, ক্ষতিটা কিন্তু আপনার প্রকারান্তরে। এই জন্য ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা দেশের প্রয়োজনীয়তা আছে, পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে। আমরা হয়তো অনেকেই নেতৃত্বে থাকি, সবাই তো সবসময় নেতৃত্বে থাকে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন রাজনীতির মাঠে একত্রিত হয়, কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকে, এটাও কিন্তু তার ছাত্র রাজনীতির একটা পরিচিতি। যে আমি মেম্বার ছিলাম, আমি এই সাংগঠনিক তৎপরতা এই দলকে সমর্থন করেছি, এটাও কিন্তু আমি যে ছাত্র রাজনীতি করেছি তার একটা বড় পরিচয়। এই পরিচয়টা থাকা উচিত, বিশেষ করে আমাদের দেশের মতো অনুন্নয়নশীল দেশেও এখনো বলবো, এখনো উন্নতর শিখরে আমরা এই বাংলাদেশকে নিয়ে যেতে পারি না। এই হল বাস্তব। পারি নাই কেন? ওই যে হান্নান মাসুদ যে কথাগুলো তুলে ধরেছেন, যে কথাগুলো বলেছেন মাননীয় সংসদ সদস্য, এটা তো বাস্তব। যিনি ওই যে কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করেন, তিনি কিন্তু প্রকারান্তে গ্রামে গঞ্জে
বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু যখন এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা খুব সচেতনমূলক ভাবে একটা রাজনৈতিক অবস্থান নিজেকে নিয়ে সেখানে সম্পৃক্ত করতে পারবে, ওই খারাপ লোকটা সেখানে আর কাজ করার সুযোগ থাকবে না। এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারাই পড়ালেখা করি, পড়ালেখা করার ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি তার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনি যখন স্কুল কলেজ জীবন শেষ করবেন, বিশ্ববিদ্যালয় জীবন যখন শেষ করবেন, এর মধ্যে কেউ চাকরিতে যাবে, কেউ শিক্ষকতায় যাবে, কেউ পেশাজীবী বিভিন্ন ধরনের সামাজিক কাজে জড়িত হবে, এবং একটা অংশ ওইখান থেকে বাছাই হয়ে যার যার অবস্থানে যখন চলে যাবে, আরেকটা অংশ রাজনীতি তো আসে, রাজনৈতিক আশাবাদী রাজনীতি নেতৃত্বে আসে। যদি আমরা এটা কন্টিনিউ না করতে পারি, তাহলে ওই খারাপ লোকগুলার কাছে যখন নেতৃত্ব চলে যাবে, আপনার ওই শিক্ষা, আপনার ওই মেধা, আপনার ওই দক্ষতা, আপনি যে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক বিশেষজ্ঞ হচ্ছেন, এটা কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে কাজে লাগাবেন, যদি সঠিক জায়গায় যদি আপনার নেতৃত্ব ঠিক না থাকে। এই জন্য যিনি রাজনীতিবিদ, তিনি প্রকৃত বিশেষজ্ঞ। তিনি দেশের জন্য, দশের জন্য নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যখন একটা সুশৃঙ্খল অবস্থানের মধ্যে তৈরি করে নিয়ে আসবেন, তখন আপনার ওই দক্ষতা, ওই বিশেষজ্ঞতাটাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকবে, নাহলে থাকবে না। এই জন্যই সর্বপ্রথম যে আলোচনাটা দিয়ে আজকের এই মিটিংটা শুরু হয়েছিল, যে রাজনীতির প্রতি, ছাত্র রাজনীতির প্রতি যে একটা বিমুখতা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আজকে অতীত যে ছাত্র রাজনীতির ভাবমূর্তি, এটাকে রক্ষা করেই আমাকে ছাত্র রাজনীতিটাকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। কোনোভাবেই আজকে ছাত্র রাজনীতির নামে, পার্লামেন্টেও সেদিন বলেছিলাম, ছাত্র রাজনীতির নামে যে সমস্ত অপরাজনীতি হওয়ার সুযোগ অনেকে চান, করে নেন, অথবা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন, কালিমা লেপন করেন, ওই সমস্ত অপকর্মগুলা বাদ দিয়ে প্রকৃত ছাত্র রাজনীতির ধারাবাহিকতা ধরে রেখে আমরা যেন উজ্জ্বল একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারি। বিশেষ করে 5 আগস্টের পর থেকে এটা আরো বেশি নৈতিকভাবে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল করেছি, এবং এটা দিয়ে আমার রাজনীতি শুরু, এটা দিয়ে আমার রাজনীতির ধারাবাহিকতা এখন পর্যন্ত বিএনপি রাজনীতি করে যাচ্ছে। সুতরাং যারা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছিল, 5 আগস্ট এদের বিদায় হয়েছে। এখান থেকে শিক্ষণীয় আছে এবং শিখতে হবে। শিক্ষা নিয়েই আমাদেরকে ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করে বাংলাদেশটাকে আমরা আলোর মুখ দেখাতে হবে, যেটা আমরা নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যক্ত করেছিলাম, যে আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমরা কাজ করব, সেই ইশতেহার অনুযায়ী আমরা দেশটাকে পরিচালনা করব। আজকে নির্বাচন শেষ, 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর 17 ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি, 18 ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, 3 মাস শেষ। 3 মাসের মাথায় কিন্তু বিরোধী দল এই দেশে আন্দোলন শুরু করে নাই। এখনকার বিরোধী দলের কথা বলছি। যেদিন আমরা শপথ নিয়েছি সেদিন থেকে ওনাদের বক্তব্য মাঠে এখন যা বলছেন,
সেদিন যা বলে আসছেন সে ধরনের হওয়া উচিত ছিল না। যেটা আমাদের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যের মধ্যে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন, আমি বলেছিলাম আমি রাজনৈতিক সে আলোচনা আর যেতে চাই না, কারণ এটা অতীত ম্যাটার। আওয়ামী লীগ তারা যে দুঃশাসন তৈরি করেছিল, যে ফাঁসিবাদ কায়েম করেছিল, আমরা এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা শুরু করেছি তখনও দেখেছি। আমাদের রাজনীতির মধ্যে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়া, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সে কালো অধ্যায় রাখেন নাই, রাখার সুযোগও নাই। কারণ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নটা ছিলই একটু ভিন্ন দেশকে নিয়ে, যার কারণে খালখনন কর্মসূচি ছিল একটা আন্দোলন, খালখনন কর্মসূচি ছিল একটা বিপ্লব। তিনি এই যে খালখনন কর্মসূচিটাকে সেই আজ থেকে কত বছর আগে নিয়ে এসেছেন, যে কর্মসূচিটা এখনো এই দেশের মানুষের সামনে খুবই পপুলার কর্মসূচি, এবং এটার সঙ্গে আমার আপনার বাস্তব জীবন জড়িত, সামাজিক জীবন জড়িত, এনভায়রনমেন্ট জড়িত, জলবায়ু জড়িত, টোটাল পরিবেশ, জলবায়ু, পানি, নদী, খাল, মাছ, গাছ গাছরা, ভূগর্ভস্থ পানির লেয়ার। আমি যেহেতু কোস্টাল বেল্টের লোক, আমার বাড়ি লক্ষ্মীপুর, একদম মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের যে মোহনাটা, এই মোহনাটাই আমার বাড়ি। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা এখানে এসেছি। আর এই প্রকৃতির যুদ্ধটা খুব কঠিন। যারা না দেখেছে তারা জানবে না, তারা বুঝবে না। আমি গত পরশুদিন নোয়াখালী সুবর্ণচর এবং পার্শ্ববর্তী হাতিয়ারে গিয়েছিলাম। আমি দাঁড়িয়ে আছি, আমার চোখের সামনে স্কুল ব্যাগে পড়ছে, বাজার ব্যাগে পড়ছে, নদী ব্যাগে পড়ছে। এটা তো ছোটবেলা থেকে আমরা দেখতে দেখতে এখানে এসেছি। ঝড়, ঘূর্ণিঝড়, এই যে সাইক্লোন, এই যে বন্যা, এই যে অতি প্লাবন বর্ষা, এর সঙ্গে জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প। তাহলে 20টা জেলায় শুধু সীমাবদ্ধ নয়, এই প্রকৃতি সঙ্গে আমাদের পুরা দেশ, আমরা বাংলাদেশের 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে খালখনন কর্মসূচি আমরা কেন শুরু করেছি? এই সকল দিক বিবেচনা করে। আপনি বলছেন দখলের কথা। আপনি যদি খাল যদি খনন না করেন তো সেখানে তো দখলই হবে। প্রেসিডেন্ট জিয়ার সেই আপনি যদি খাল যদি খনন না করেন তো সেখানে তো দখলই হবে। প্রেসিডেন্ট জিয়ার সেই ধারাবাহিকতা তো পরবর্তীতে রক্ষা হয়নি, যার কারণে খালও খনন হয়নি। এই জন্য খালের মধ্যে শিল্প কলকারখানার বর্জ্য স্তূপ জমে আছে, কেমিক্যাল প্রবাহিত হচ্ছে, যেখানে পানি প্রবাহমান থাকার কথা সেখানে ঘর বাড়ি দোকানপাট গড়ে উঠেছে অবৈধভাবে। মাছের চাষ করবে প্রভাবশালী ব্যক্তিরা ঘেরাও করে সেখানে মাছের চাষ করতেছে। আমরা নির্বাচনের আগে আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে খালখনন কর্মসূচি এটা নতুন বিপ্লব, নতুন জাগরণের উদ্যোগ আমরা গ্রহণ করব। এবং আমাদের যে এই যে নির্বাচনী ইস্তেহার, এই যে আমাদের নির্বাচনী ইস্তেহার, আমরা স্পষ্টভাবে এখানে বলেছি যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। এটা আমরা শুধু আসছে মুখ দিয়ে বলে দিচ্ছি, এরকম কোনো ঘোষণা ছিল না। হিসাব বিকাশ করে আমরা বলেছি সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। শুরু হয়েছে, এটাই তো কমিটমেন্ট। ইস্তেহার অনুযায়ী তারেক রহমান কাজ শুরু করেছেন 3 মাস। তাহলে 5 বছরে এই গতি দ্বারা যদি আমরা অব্যাহত রাখি, আমার বিরোধী দল যদি সহযোগিতা করেন, আমি টার্গেট পয়েন্ট
ফিল আপ করে আরো বেশি খাল খনন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এটা হলো বিপ্লব, এটা হলো আন্দোলন, এটা হলো জাগরণ। এবং এটার সঙ্গে গ্রামীণ অর্থনীতি জড়িত, গ্রামীণ অর্থনীতি জড়িত, এটার সঙ্গে কৃষির উন্নয়ন জড়িত, এটার সঙ্গে মৎস্য সম্পদ জড়িত, এটার সঙ্গে পরিবেশ জলবায়ু জড়িত, ভূগর্ভস্থ পানির লেয়ার জড়িত। যারা এখানে উপস্থিত আছেন অনেকে অনেক মানে এই রিলেটেড সাবজেক্ট হয়তো পড়াশোনা করছেন, বা অনেকের বাড়ি কোস্টাল বেল্ট। চোখ বন্ধ করে বলেন আগামী 50 বছর যদি খাল খনন অব্যাহত না রাখি, ওই অঞ্চল পানির নিচে চলে যাবে, ওই অঞ্চলে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য খাল খনন করে আমরা একদিকে ভূগর্ভস্থ পানির লেয়ার বাড়াবো, আরেকদিকে এই যে কৃষি, মৎস্য, পরিবেশ, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করব। এটার সঙ্গে পুরো বাংলাদেশের আমার আপনার গ্রামের জীবন জড়িত, যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামের মানুষের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক ছিল। সাধারণ মানুষ তাকে এত পছন্দ করতেন, আমরা দেখতাম। আমি ক্লাস 6-7 পড়ি, তিনি খাল খনন করতে গিয়েছেন, ওনার হাত ধরে আমরা খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সামাজিক নেতৃবৃন্দ সবাই এসে তার ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং দল মত নির্বিশেষে প্রেসিডেন্ট জিয়াকে তখন সমর্থন করেছিলেন, সহযোগিতা করেছিলেন। এই প্রেসিডেন্ট জিয়াকে শাহাদাত বরণ করতে হয় মাত্র 3.5 বছর, 4 বছরের মাথায়, প্রায় 4 বছর। এটা বাংলাদেশের মানুষ তাকে হত্যা করে নাই, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এবং তিনি কাদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হতে পারেন সেটা আপনার আমার বুঝতে বাকি নাই। এই জন্য আজকে নতুন চ্যালেঞ্জ তারেক রহমান নিয়েছেন এবং নিতে গিয়ে একদিকে খাল খনন কর্মসূচি, আরেকদিকে এই যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেখানে বর্ষায় যে প্লাবন, বর্ষায় যে অতিরিক্ত বন্যা, বর্ষার পর যখন মরুভূমি হয়ে যায়, পদ্মা ব্যারেজ দীর্ঘদিনের মানুষের স্বপ্ন, সেখান থেকে যদি আমাদেরকে বের হতে হয়, এই পদ্মা ব্যারেজ সেখানে আমরা যদি না করতে পারি, তাহলে এই মরুভূমি হতে হতে ওই অঞ্চলে মানুষ বসবাসযোগ্য হওয়ার কোনো উপায় থাকবে। এই যে এখানে উপস্থিত আছেন মোতাল্লেব সাহেব, উনি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা ট্রাস্টি অর্গানাইজেশন CGIS, তো ওটার দায়িত্ব নিয়ে আছে। এটা একটা বিশেষজ্ঞ টিম, আমাদের আর একটা বিশেষজ্ঞ টিম আছে যেটা IWM, তারপরে ওয়ার্কো, বাইরে অনেক ডিপার্টমেন্ট আছে, দেশি বিদেশি বিশেষজ্ঞ টিম। তারা দীর্ঘদিন থেকে পর্যালোচনা করে আসতেছে এবং 2002 সাল, যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন থেকে এই বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে। 2013 সালে এই বাংলাদেশে একটা বিশেষজ্ঞ টিম কাজ করেছিল পদ্মা ব্যারেজ কতটুকু ভায়াবল, কতটুকু ফিজিবল। কিন্তু 2016 সালে শুধু একটা অঙ্গুলি হেলনে এই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। সর্বশেষ 2025 সালে ইন্টেরিয়র গভর্নমেন্ট এটা আবার নতুন করে এই উদ্যোগ গ্রহণ করেন যে আগের যে বিশেষজ্ঞ টিম, তার সঙ্গে নতুন ভাবে চিন্তা ভাবনা করে যে আপনারা কাজ শুরু করেন। ওই কাজ শুরু হয়েছে মাত্র 3 মাস আমরা দায়িত্ব আসার পর। রাত দিন 24 ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রী আমার এই দায়িত্বের পর পদ্মা এবং তিস্তাকে নিয়ে কত দ্রুত দৃশ্যমান বাস্তবে রূপ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাই গত সপ্তাহে আমরা একদিকে অনুমোদন দিয়েছি। ইনশাআল্লাহ এই যে বাজেট, এই বাজেট জুন মাসে পাস হবে। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা,
এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 1/3, যেখানে 7 কোটি মানুষের বসবাস, যেখানে বাংলাদেশের 37% মানুষ সুবিধা পাবে, দেশের এত জনগুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রজেক্ট। এবং 2টা প্রজেক্টে, এই প্রজেক্টের সঙ্গে ওই যে আপনার আমার জীবন জীবিকা, বসবাস, কৃষি, নদী ভাঙন রোধ, পানিকে রিজার্ভ করে রেখে বর্ষাকালের পর যখন শুকনো মৌসুমে আসবে উৎপাদনটাকে দ্বিগুণ করা, উৎপাদনটাকে দ্বিগুণ 3 গুণ করে কিভাবে প্রেসিডেন্ট জিয়া শুধু খাল খনন দিয়েই বাংলাদেশ থেকে ফুড এক্সপোর্ট করেছিলেন, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। 3 মাসের মধ্যে মাথায় তো দৃশ্যমান। এটাই তো হলো তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন বাংলাদেশটাকে গঠন করার আমাদের যে পরিকল্পনা, যে জাগরণ নিয়ে আমরা এগিয়েছি, সেই দিকে আমরা কাজ শুরু করেছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার এই জেনারেশন, তারা পড়ালেখা করেন, তারা রাজনীতিও করবেন, অথবা রাজনীতি না করলেও পরামর্শ দিবেন। এক্সপার্ট হিসাবে আমরা বিভিন্ন পরামর্শ আপনাদের থেকে গ্রহণ করব। যারা এক্সপার্ট, তারা যে খুব বয়স্ক হতে হবে তা তো না। কারণ এই জেনারেশন, আমি মনে করি আমাদের জেনারেশন থেকে অনেক ফ্রড, আমাদের চেয়ে বেশি জানে, আমাদের চেয়ে বেশি পড়ালেখাও করে, মেধাবী। সুতরাং তাদের জ্ঞান নিয়ে, তাদের পরামর্শ নিয়ে আমরা যদি আগামী দিনে তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করি, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ, নতুন বাংলাদেশ হিসাবে আমরা সর্বশেষ জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছিলাম, যেটা আমরা চেয়েছিলাম, সেই স্বপ্নটাকে আমরা, স্বপ্নটা শুধু বাস্তবে আমরা রূপ দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তবে ছাত্র রাজনীতির প্রতি বিমুখ হওয়া যাবে না। ছাত্র রাজনীতিকে সবাই সহযোগিতা করতে হবে এবং এটাতে খুব সচেতন ভাবে ভালো কাজ করেন, ভালো কাজ যেন ছাত্ররা করতে পারে, ছাত্র নেতৃত্বরা করতে পারে, সেই দিকে আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাহলে এটা দেশের জন্য মঙ্গলকর হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন, আরো অনেকগুলা সাবজেক্ট ছিল, অনেকগুলা কথা ছিল। যদি আমি খুব ব্রিফ করতে যাই অনেক সময় লেগে যাবে, আর যেহেতু সময় সংক্ষিপ্ত, আরেকটা সেশন রয়েছে। আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের এখানে, বিশেষ করে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের এজাজ, তার বক্তব্য আপনারা শুনেছেন। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের মন্ত্রণালয়ের উপর সে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা তুলে ধরেছেন। আমি তাকে শুধু এটাই বলবো না, তার একটা বিশেষ কথা সে বলেছেন যে ঢাকার চারপাশে 4টা নদী, একটা হলো বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু এবং তুরাগ, এটা নিয়ে একটা বিশেষ প্রকল্প তারা চিন্তা করে তুলে ধরেছেন এবং এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে এই বাজেটে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং এটাকে সমাপ্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ তার নলেজে রয়েছে, আমাদের নিয়ে বারবার মিটিং করেছেন কিভাবে পানি রিজার্ভ করা যায়, ওয়াটার ট্রিটমেন্ট করে ঢাকা শহরটাকে সুন্দর সার্ভিস আমরা দিতে পারি, আরেকদিকে দূষিত পানি, বর্জ্য, এগুলা মোকাবেলা করে নতুন প্রজেক্ট নিয়ে আমরা সেই দিক আমরা অ্যাড্রেস করতে পারি, সেদিকে আমাদের বিশেষ নজর আছে। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই। আর আমাদের এই যে ছোট ভাই, সে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুধু পড়ালেখা করেই শেষ করে নাই, এখনো তার অনেকগুলা পাবলিকেশন রয়েছে আমার ধারণা, এবং সেই আঙ্গিকে সে মৎস্য উপর বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। তারপরে হান্নান মাসুদ, সে আমাদের নির্বাচিত প্রতিনিধি, জাতীয় সংসদ সদস্য, গ্রেটার নোয়াখালী। আমার বাড়ি লক্ষ্মীপুর, তার বাড়ি নোয়াখালী, খুব কাছাকাছি, বেশ খুব একটা দূরে না। আমি হান্নান মাসুদকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের মীর শাহ আলম, সে হলো আমাদের প্রতিমন্ত্রী, ওই যে চলে আসছে বলতে না বলতে, তার ছেলে মীর সীমান্ত, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে সে ছেলে হিসাবে খুবই ভালো কথাবার্তা প্রথমেই বলেছে
আর আমাদের ডিপার্টমেন্টের নৌ পরিবহন মন্ত্রণালয়ের ডিআইডব্লিউ এর ডাইরেক্টর আরিফউদ্দিন সাহেব, তিনিও তার বক্তব্য রেখেছেন। অনেকগুলা কথা তার ছিল, সব শেষ করতে পারে নাই। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং সুলতান সালাউদ্দিন টুকু আজকের এই অনুষ্ঠানে এসে আমি মনে করি আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সম্মানজনক হয়েছে। অনুষ্ঠানটা আমরা সবাই উপভোগ করেছি এবং দেশের জন্য এটা খুবই প্রয়োজন ছিল। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে সর্বশেষ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মীর শাহ আলম, উনি এখানে উপস্থিত হয়েছেন, তার ছেলেও আজকে বক্তব্য দিয়েছে। আমি দুইজনকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।